আপনারা সজাগ যদি হন, সতর্ক যদি হন, দুয়ারে সরকার প্রকল্প চলছে, একটু সজাগ সতর্ক যদি হন, আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারে, দুয়ারে এমএলএ তো দূরের কথা, দুয়ারে এমপি কে হাজির আমরা করিয়ে দেব। ভোটের সময় যেভাবে ভোট নেওয়ার জন্য কাকা জ্যাঠা মাসি পিসি নানা ফুপু চাচা চাচি পায়ে হাত দিয়ে নমস্কার আদাব সালাম যেমন করে, যদি আপনারা সজাগ আর সতর্ক থাকেন, 5 বছর ধরে আপনাদের দ্বারে ওই ধরনের এমপিদেরকে আমরা হাজির করিয়ে দেব, যে কোনো পার্টিরই হোক না কেন। ঠিক কি হয় জানেন, ভোটের সময় আপনারা রাজা থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ভোট দিচ্ছেন না আপনারা রাজা থাকেন, রাজা পুরো সবকটা রাজা, এক একজন রাজা একদম। ভোটটা দেওয়া হয়ে গেল, রেজাল্ট বার হয়ে গেল, আপনারা প্রজা হয়ে যান, এমপি রাজা হয়ে যায়। আমার বক্তব্য একটুখানি চোখ কান খোলা রেখে একবার ভোট দিন, আপনার ভোটের গুরুত্বটা বোঝান, দেখবেন 5 বছর আপনাকে রাজার মতো হুজুর হুজুর করে তেল লাগাবে, আপনার পাশে বসে থাকবে। আপনার দরকারে এমপির বাড়ি যেতে হবে না, এমএলএ এর বাড়ি যেতে হবে না, পঞ্চায়েতের মেম্বারের বাড়ি যেতে হবে না, দেখবেন আপনি ফোন করবেন, আপনার সমাধান আপনার বাড়িতে চলে আসবে, যদি সতর্ক আপনারা হয়ে যান, সজাগ হয়ে যান। সেটাই আমরা চেষ্টা করছি। ঠিক ভোট নেওয়ার সময় যেভাবে মানুষের দ্বারে দ্বারে আসে, ভোট মিটে গেলে আরো 5 বছর যাতে মানুষের দ্বারে পৌঁছে ওই ধরনের পরিষেবা দিতে পারে, তার ব্যবস্থা আমরা করছি, তার পলিসি নিয়ে আসছি। সেই জন্যই তারা আতঙ্কিত, সেই জন্যই ভয় পাচ্ছে, আইএসএফ কে বিভিন্ন ভাবে কিভাবে দেওয়া যায় তার অপচেষ্টা চালাচ্ছে। আপনার বাড়ি পাওয়ার দরকার, আপনি বাড়ি পাচ্ছেন না, আপনার সামনে এসে হিন্দু মুসলমানের খেলা খেলছে, আর কতদিন খেলবেন আপনারা? আমি প্রত্যেক ধর্মবর্ণের মানুষের কাছে বলছি, আপনার দরকার কাজ, 100 দিনের কাজের দরকার, সে কাজ আপনাকে দিচ্ছে না, আপনি কাজ করে আপনার সংসার চলতো, কিন্তু এখন আপনাকে হিন্দু মুসলমানের খেলা খেলাচ্ছে। তাই আপনাদের বলবো, তাই মায়েরা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি বলছি না, আমি এর বিরোধিতাও করছি না, কিন্তু আমার প্রশ্ন এটা, সবসময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে? আপনারা আওয়াজ তুলুন যে 500,000 পরে হবে, ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক, এই আওয়াজটা তুলুন। 500,000 পরে হবে, এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। বিগত দিনের নাই 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে যে কোনো বাড়ির সন্তানেরা যার মেধা আছে, মেধার ভিত্তিতে চাকরি করুক, এই আওয়াজটা তুলতে হবে। আপনারাতে 500 ধরাচ্ছে, আপনারাতে 1000 ধরাচ্ছে মাস গেলে, কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু আপনার বাড়িতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না। আপনাকে 500 দিয়ে বুলিয়ে দিচ্ছে, আপনার সন্তানকে 15 লক্ষ টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অপদার্থ সরকার। তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে, আগে 500,000 পরে হবে, আগে আপনার সন্তান 330 টাকায় ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পেতে পারে, মেধার ভিত্তিতে সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে। আমাদের কি বলছে, যখনই ওনাদের দরকার ভোটের, ধর্মীয় আফিন খাইয়ে দিচ্ছে। কিন্তু আমার বক্তব্য এখানে যে আমরা যারা নাগরিক আছে, আমি কি অধিকারটা পাচ্ছি? শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে? যারা আছেন এখানে, আপনারা বলুন, আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন, বড় স্কুলে যেতে হবে না, হাই স্কুলে যেতে হবে না, আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন, আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয়, যেখান থেকে বেশ তৈরি হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন। 400টা ছাত্রছাত্রী আছে, 3টে কি 4টে টিচার আছে, যেই ঘন্টা দিচ্ছে সেই তালা খুঁজছে, সেই পড়াচ্ছে, আবার সে পরে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, 4টে টিচারে 400 ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো? কিন্তু আমি যখন প্রশ্ন করছি, ওই তো বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আমি প্রশ্ন করছি, সরকারি হসপিটালগুলোর বেহাল দশা কেন? ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না, কিছু হলেই রেফার করে দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ডক্টর নয়, নার্স নয়, সাপোর্টিং স্টাফ নয়, মেডিসিন নয়। যখনই এই প্রশ্নগুলো করছি, তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার, যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে। পেরেছেন? কলকাতায় গিয়ে দেখুন 1000-এর দিনে বেশি আন্দোলন করছে। কারা?
আপনারা আমার বাড়ির সন্তানেরা। কিন্তু আপনারা আমার থেকে তো মাকে, আপনার আমার মাকে তো 500 টাকা করে দিচ্ছে, তাহলে আন্দোলন করছে কেন? 500 টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আমার কাছে ডেটা আছে, যারা দলিত আদিবাসী শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে, এসটি কমিউনিটির যারা আছেন বা এসসি কমিউনিটির যারা আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে। আমার কাছে ডেটা আছে। যারা আদিবাসী নয়, আদিবাসী কোটাতে তাদের চাকরি হচ্ছে, কেন হবে? এ কথা বলেছিলাম পশ্চিমবাংলার বিধানসভাতে। আমার উপরে এত রাগ হওয়ার কারণ আছে। আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে, একটা অ্যামেন্ডমেন্ট করলো, নতুন বিলের সংশোধনী করলেন, তখন আমি কিছু কোশ্চেন রেখেছিলাম। বিলটা কি করেছি এনেছিলেন, যে অ্যামেন্ডমেন্ট সংশোধনী বিলটা কোন অবৈধ বা মিথ্যা বা কোনো ফেক এসটিএসসি সার্টিফিকেট, হয়তো কারো এসটিএসসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাকে আরো 90 দিন সরকার টাইম দেবে, ওই 90 দিনের মধ্যে রিঅ্যাপ্লিকেশন করতে পারে। যারা এসসি এসটি কমিউনিটির আছে একটু ভালো করে বুঝুন। এখন আমি যদি ডুপ্লিকেট করি, আমি এসসি হতে চাই সার্টিফিকেটে বাই সার্টিফিকেট, আমি যদি ডুপ্লিকেট বাই সার্টিফিকেটে এসটি হতে চাই, তাহলে আমার কাগজপত্র এই ভুল থাকবে তো? যারা বংশ পরম্পরা এসটি এসসি তাদের কাগজে ভুল হবে না। কিন্তু সরকার 90 দিন টাইম দিচ্ছে, কারো যদি সার্টিফিকেট ধরা পড়ে সে নতুন রিঅ্যাপ্লিকেশনের জন্য আরো 90 দিন টাইম পাচ্ছে। এই মর্মে একটা বিল নিয়ে এসেছিল বিধানসভার মধ্যে। মানে সরকার আবার সুযোগ দিচ্ছে, তুমি চুরি করেছো, তোমার চুরি ধরা পড়েছে, তোমাকে 90 দিন টাইম দিচ্ছি, এসটি এসসি কোটায় চুরি করতে গেলে ভালো করে পোক্ত হয়ে চুরি করো। এর বিরোধিতা বিধানসভায় করেছি। আমি এভাবেই বলেছি ওখানে, আমি এভাবেই ওখানে বলেছি। মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, যারা এসটিএসসি সার্টিফিকেট ফেক করে চাকরি টাকরি নিচ্ছে, কতজনকে ধরেছেন আপনারা? কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন? অনেকে তার বক্তব্যতে অনেক প্রশ্ন করেছিল, মন্ত্রী মহাশয় ম্যাক্সিমাম সবারই উত্তর দিয়েছে। শুধুমাত্র আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার একজন গিয়েছিল, তার উত্তর না দিয়ে তিনি বক্তব্য শেষ করে দিয়েছিলেন। এই জন্যই ভয় পায় আমাদেরকে। ওনারা কি ভাবে, মুসলিম বাড়ির ছেলে দাড়ি টুপি আছে, ও আদিবাসীর কথা কেন বলবে? ও হিন্দুর কথা কেন বলবে? ও খ্রিস্টানের কথা কেন বলবে? ও তো শুধু মুসলমানের কথা বলবে। দেখুন, আমি রাজনীতি করতে এসেছি, কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতি দলটা আমাদের তৈরি হয়েছে কি, যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো। শুধুমাত্র পিছড়ে বর্গের নয়, এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের দেখভালের জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসছে, তাদের হয়ে গলা ফাটাচ্ছে আইএসএফ। এটাই ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। যেমন করে হোক এদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেরকে যত সমাজ থেকে অচ্যুত করা যায় সেই চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলার মানুষ বুঝতে পারছে আসল কারা লড়াইয়ে আছে না কোন জায়গায় কে আছে সেটা বুঝতে পারছে। আমি একটা জিনিস ভেবে পাই না, যেভাবে বুতে বুতে পাড়াতে পাড়াতে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে, আমাদের নামে না মিথ্যাচার করে মানুষের অধিকারটা যদি বুঝিয়ে দিত, তাহলে আমাদের নামে মিথ্যাচার করতেও তাদের লাগতো না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কি কাজের সাথে যুক্ত? কিছু গার্মেন্ট শিল্পের সাথে, মানে তাই তো নাকি? এখানে হ্যাঁ, জরির কাজের সাথে বেশি যুক্ত। আপনারা বলুন, দর্জির কাজ, জরির কাজ বা দর্জির কাজ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। রাজ্যের যিনি মন্ত্রী আছেন বা মুখ্যমন্ত্রীর এমন কোন পলিসি নিয়ে এসেছে এই দর্জি কাজের সমস্যাকে সমাধান করার জন্য, বা দর্জির যে সমস্যা চলছে সমাধান করার জন্য? আমি শুধু গঙ্গার এপারের ওপারে দুটো পারের কথা বলছি, প্রায় 15 লক্ষের অধিক মানুষ দর্জি কাজের সাথে যুক্ত আছে। তারা যে সমস্যা আছে সমাধানের জন্য কোনো রাস্তা বার করছে না। কি দেখলাম, বিভিন্ন বাজারে মাঝে মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া মঙ্গলহাটে লাগিয়ে দিয়েছিল, লাগিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন, যে সবাইকে জায়গা দিচ্ছি, সাঁতরাগাছিতে উঠে যাও। এটা একটা দীর্ঘদিনের লড়াই চলছে। ওখানে হাওড়া শহরে প্রমোটিং এর জন্য তৃণমূলেদের কাছে আর কোনো জায়গা নাই, সব খেয়ে নিয়েছে। বাকি আছে শুধু মঙ্গলাহাট, ওটা খেতে বাকি আছে। সে একটা চক্রান্ত করেছিল। আমি পৌঁছেছিলাম আমাদের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, ওখানে গিয়ে বলে এসেছিলাম যে যে জায়গায় ব্যবসা করছে 1 সপ্তাহের মধ্যে ওখানে না ব্যবসা করতে দিলে আমরা বুঝে নেব। আপনারা জানেন বাধ্য হয়েছে, এবং যে
কি শান্তি প্রসাদ না কি নাম আছে ওনার, কি শান্তি কি নাম আছে ওনার, ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এই আইএসএফ এর একজন বিধায়কের জন্যই। কারণ তার নাম নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এবং স্পিকার স্যারের মাধ্যমে জানিয়েছিলাম যে পুজোর সময় আসছে, এই সময় ব্যবসার সময়, যদি এগুলো বন্ধ থাকে না যাবে কোথায়, এবং যে মেন কালপিট তার কথাও বলেছিলাম। এখন ব্যবসা চলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে নয়। আপনারা যদি না সচেতন হন, এই দু চারবার বলবো হয়তো শুনতে পারে খুব বেশি হয়ে, তারপরে দেখবে কি আপনারা তো সজাগ হচ্ছেন না, লক্ষ্যে তারা পৌঁছে যাবে, তাদের লক্ষ্যে। সময় এসেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না তার আওয়াজ তুলতে হবে।